নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায়। আজকে নেশন টাইমে প্রথমেই যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক বা প্রতিরক্ষা শিল্পে ভারতের মাথায় আবার একটা নতুন পালক, এবং অবশ্যই তার কারিগর হচ্ছে ভারতবর্ষের শিল্পের মানচিত্রে যে সংস্থা প্রথম থেকেই অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই টাটা কর্তৃপক্ষ। ভারতের মাটিতে প্রথম কোনো বেসরকারি সংস্থা যুদ্ধ বিমান তৈরি করবে। যুদ্ধ বিমান আমরা সাধারণত মিগ নিই রাশিয়া থেকে, রাফায়েলের ডিল হয়েছে সেটা হচ্ছে ফ্রান্স থেকে, বাইরের দেশ থেকেই নিই, এবং হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড কিছু বোয়িং যুদ্ধ এয়ারবাস তৈরি করে, কিন্তু কোনো বেসরকারি সংস্থা সরাসরি যুদ্ধ বিমান তৈরি করবে সেটাই প্রথমবার, এবং সেটা হচ্ছে স্পেনের সঙ্গে প্রযুক্তিগত কারিগরি সহযোগিতায়। সেই চুক্তি আগেই হয়েছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন। গতকাল গুজরাটের ভদোদরা, যে শহরকে আমরা মূলত বরোদা নামে বেশি পরিচিত, সেই ভদোদরাতে তৈরি হলো টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন হলো। সেটা একসঙ্গে যৌথভাবে টাটার সংস্থার কর্ণধার চন্দ্রশেখরন্ত ছিলেন, তার পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী এবং পেদ্রো সানচেজ, দুই দেশের প্রধানমন্ত্রী, তারাও সেইখানে উপস্থিত ছিলেন। এবং এই কারখানা উদ্বোধন হলো, কাজ শুরু করে দেবে। আজ থেকে ঠিক 2 বছর আগে স্পেনের সঙ্গে এই চুক্তি হয়েছিল যে স্পেন থেকে যে এয়ারক্রাফট বা বলা হলো এয়ারবাস যেটা আসবে সেটা হচ্ছে C-295, যেটার 56টা এয়ারবাসের বরাত দিয়েছিল ভারত। এবং তখনই ঠিক হয়েছিল যে মেক ইন ইন্ডিয়া, প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেই মতো সেই 56টা এয়ারবাসের মধ্যে 16টা এয়ারবাস বা যুদ্ধবিমান স্পেন সরাসরি ভারতে রপ্তানি করবে, আর বাকি 40টা তৈরি হবে ভারতের বুকে। এবং সেই মতোই গুজরাতের ভদোদরাতে সেই কারখানা নির্মাণের কাজ শুরু হয়ে যায়, এবং ঠিক 2 বছরের মধ্যে সেই কারখানা গতকাল উদ্বোধন হলো। এবং যেটা টাটা কর্তৃপক্ষের যেটা লক্ষ্য, যে বাদবাকি যে 40টা এয়ারবাস রয়েছে সেটা 2.5 বছরের মধ্যেই পুরোপুরি ভারতে তৈরি হবে। তবে শুধুমাত্র ইঞ্জিনটা ছাড়া, ইঞ্জিনটা আনতে হবে স্পেন থেকে, বাদবাকি যাবতীয় ককপিটের বিভিন্ন সাজসরঞ্জাম থেকে শুরু করে প্রপেলার, ডানা, গোটা প্লেনের খোল নলচে সমস্ত কিছু তৈরি হবে ভারতের বুকে। এবং এত দ্রুত এই কারখানাটা ওপেন হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, যেটার প্রশংসা করেছেন খোদ নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী এই উদ্বোধন করতে গিয়ে গতকাল টাটা এয়ারক্রাফট লিমিটেডের এই যে যুদ্ধ বিমান তৈরির কারখানা C-295, সেটা উদ্বোধন করতে গিয়ে কি বলেছেন সেটা আগে আমরা প্রথমে শুনে নেব প্রধানমন্ত্রীর বক্তব্য। C-295 एयरक्राफ्ट की फैक्ट्री नए भारत के नए वर्क कल्चर की उसको भी रिफ्लेक्ट करती है। आज किसी भी योजना के आइडिया से लेकर एजुकेशन तक भारत किस स्पीड से काम कर रहा है ये यहां दिखाई देता है। 2 साल पहले अक्टूबर में ही महीने में इस फैक्ट्री का निर्माण शुरू हुआ। आज अक्टूबर महीने में ही ये फैक्ट्री अब एयरक्राफ्ट के प्रोडक्शन के लिए तैयार है। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, তিনি তার বক্তব্যের সময় তিনি যেটা উল্লেখ করেছেন, যে এই যে কারখানা বিশ্বের বাজারে, ভারতে প্রতিরক্ষা বাজারে ভারতের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মপ্রকাশ হলো এই কারখানার মাধ্যমে। একে তো এর মধ্যে দিয়ে জব অপরচুনিটি অর্থাৎ কর্মসংস্থান তৈরি হবে, 3000 কর্মসংস্থান সরাসরি এই টাটার এই কারখানায় 3000 সরাসরি কর্মসংস্থান হবে। আর এবং আমরা জানি যে বড় কোনো শিল্প তৈরি হলে, যেটা টাটা ন্যানোর ক্ষেত্রে সবথেকে বড় আফসোস, যে অনুসারী শিল্পও আশেপাশে বেড়ে যায়। শুধু অনুসারী শিল্প বিমানের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করা থেকে শুরু করে সেগুলো তো বটেই, এমনকি কারখানার গেটের সামনে চায়ের দোকান, ভাতের হোটেল দিয়েও কর্মসংস্থান হয় প্রচুর মানুষের। এবং পেদ্রো সানচেজ, যেটা স্পেনের প্রধানমন্ত্রী, যেটা বলেছেন, এই যে কারখানা আজ গতকাল থেকে উৎপাদন শুরু করে দিল, এর ফলে স্পেনের বিনিয়োগ তো রয়েছেই, বিশ্বের ইউরোপের অন্যান্য আরও অনেক দেশ তারাও কিন্তু ভারতে বিনিয়োগ করবে। সেই অন্যান্য ইউরোপীয় কোম্পানি বা সংস্থার ভারতে আসার দরজা কিন্তু এই পদক্ষেপের মধ্যে দিয়ে খুলে গেল। আমরা শুনে নেব স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার প্রতিক্রিয়া।
This partnership between Airbus and Tata will contribute to the progress of the Indian aerospace industry and will open new doors for the arrival of other European companies. This project brings together the best of two worlds. Tata is probably the best exponent of Indian industrial strength. Its products and services are present in virtually every country on the planet. Tata is a giant among giants. As for Airbus, it embodies the very essence of a united Europe, committed to technological innovation and the creation of jobs and prosperity. আমি শুরুতেই বলেছিলাম এই কারখানাটা ভারতবর্ষের প্রতিরক্ষা শিল্পে একটা নতুন পালক, মুকুটে নতুন পালক। সেটা কেন? তার কারণটা হচ্ছে C-295 যে যুদ্ধবিমান, সেটা কিন্তু এয়ারক্রাফট নয়, এয়ারবাস। যুদ্ধবিমান বলতে মিগ বা এর আগে রাফায়েল যেগুলো আমরা দেখি, যেগুলোকে এয়ারক্রাফট বলে, সেটা হয় সাধারণত ছোট ছোট, এবং ছোট যুদ্ধবিমান সেখানে 7-8 জন থেকে শুরু করে বড় জোর 15 থেকে 20 জন সেনা তাতে বসতে পারে। কিন্তু এটা কিন্তু এয়ারক্রাফট নয়, এয়ারবাস। এর ধারণ ক্ষমতা কত জানেন? এখানে একসঙ্গে 70 জন সেনা এই এয়ারবাসে চড়তে পারবে। সমস্ত সামরিক সরঞ্জাম এবং যুদ্ধের সরঞ্জাম, গোলা বারুদ সহ, এবং 50 জন প্যারাট্রুপার এই এয়ারবাসে চড়ে একসঙ্গে যেতে পারবে। এবং এটার আরও একটা বড় গুরুত্বপূর্ণ দিক হলো, এই সাধারণত এয়ারবাসগুলো নামার ক্ষেত্রে বড় বিমান হলে তাদের রানওয়ে অনেক লম্বা দরকার হয়, কিন্তু এটা ছোট ছোট বিমান ওঠানামা করার জন্য যে রানওয়ে দরকার, সেই রানওয়েতেই এই বিমান অবতরণ করতে পারবে। অর্থাৎ সীমান্ত অঞ্চলে, কাশ্মীর, লাদাখ বা অরুণাচলের সীমান্ত অঞ্চলে, হিমালয়ের কোলে যে বায়ুসেনার বিমান ঘাঁটিগুলো, সেগুলো তো বিশাল রানওয়ে নয়, সেই ছোট ছোট রানওয়েতেও কিন্তু এই C-295 এয়ারবাস একসঙ্গে 70 জন সেনা, 50 জন প্যারাট্রুপার, সামরিক সরঞ্জাম, অন্যান্য রেশন, সমস্ত কিছু নিয়ে একসঙ্গে এই ধরনের ছোট ছোট বিমান ঘাঁটিতেও অনায়াসে অবতরণ করতে পারবে এই বিমান, যেটা অবশ্যই ভারতের প্রতিরক্ষার দিক থেকে অনেক ধাপ এগিয়ে দেবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে। এইটাই ছিল এয়ারক্রাফটের বিষয়। এবং এরপর আমরা এবার পরবর্তী বিষয়, কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়, যিনি তার গানের মধ্যে দিয়ে তোমাকে চাই অ্যালবাম দিয়ে বাংলা গানে একটা অন্যরকম সম্পূর্ণ নতুন দিশা দেখিয়েছিলেন, তার সেই তোমাকে চাই অ্যালবামে একটা গান রয়েছে পাগল বলে, সরকারে দরকার নেই যার, যে বিধাতার সঙ্গে সাপলুডো খেলে। সেই গানে একটা লাইন রয়েছে, আদম শুমারি হলে তার মাথা কেউ গুনবে না। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা হচ্ছে পাগল নয়, সমস্ত মানুষ, আমাদের মাথাও আর কেউ গুনছে না, কারণ আদম শুমারিটাই হচ্ছে না। 2021 সালে যেটা হওয়ার কথা ছিল, খুব স্বাভাবিকভাবেই 2021 সালে সেটা হতে পারেনি। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1881 সালে, ব্রিটিশ আমল। তারপর থেকে প্রতি দশকের প্রথম বছর, অর্থাৎ 1891, 1901 নিয়ম করে স্বাধীনতা আন্দোলন, দেশভাগ, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি, জনগণনা হয় 1951। প্রতি বছরই সেই দশকের প্রথম বছর আদমশুমারি বা জনগণনার কাজ নিয়মিত হয়ে এসেছে। কিন্তু 2021 সালে আটকে গেছিল, তার বাস্তব কারণ ছিল, কারণ তখন গোটা বিশ্বে করোনার প্রকোপ। 2020 সাল, তার আগের সাল থেকে লকডাউন শুরু হয়ে গেছে ভারতবর্ষে গোটা বিশ্বের পাশাপাশি। 24শে মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন। আর একটা জনগণনা করতে গেলে অন্ততপক্ষে 1 বছরের প্রস্তুতি লাগে। সুতরাং 2020 সাল থেকে 21-এর জনগণনার জন্য প্রস্তুত হওয়া সম্ভব ছিল না। 2021, তারপর 2022-এ সেকেন্ড ফেজ করোনার, যাতে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছিল ভারতবর্ষে। আস্তে আস্তে 2022-এর আগস্ট মাসে গিয়ে পরিস্থিতি থিতু হয়, করোনার প্রকোপ থেকে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। কিন্তু তারপর থেকেই যে প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল, কারণ 2 বছর এমনিতেই পিছিয়ে ছিল আদমশুমারি 2021 সাল থেকে, সেই প্রস্তুতি কিন্তু তখনও শুরু হয়নি। 2023 গেছে, গোটা 23 প্রস্তুতি শুরু হয়নি। 2024 অবশেষে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র থেকে খবর যে 2025 সালে আদমশুমারি তৈরি হতে চলেছে। এবং এই নিয়ে কিন্তু বিরোধী শিবির বহুদিন ধরেই সরকারের দিকে তোপ লাগছে, কেন এই আদমশুমারির প্রস্তুতি এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না। এবং নতুন করে বিরোধীরা যেটা দাবি ওঠাতে শুরু করেছে যে জাতিগত আদমশুমারি, আমাদের ক্ষেত্রে শুধুমাত্র কত সংখ্যার পুরুষ, কত সংখ্যার মহিলা এবং ধর্মীয়, মানে সংখ্যাগুরু হিন্দু কতজন এবং সংখ্যালঘু মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, তারা বৌদ্ধ তারা কতজন, সেই গণনা হয়। কিন্তু জাতিগত যে গণনা,
সেই জাতিগত জনগণনা কিন্তু করা হয় না। তাহলে কিসের ভিত্তিতে বিভিন্ন উপজাতির ক্ষেত্রে প্রোগ্রাম নেওয়া হবে? এই নিয়ে কিন্তু বিরোধীরা বহুবারই আওয়াজ তুলেছেন, রাহুল গান্ধী পর্যন্ত নিয়ে আওয়াজ তুলেছেন। অলোক শর্মা কংগ্রেসের মুখপাত্র গতকাল যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবরটা আসে যে আগামী বছর 2025-এর শুরু থেকেই এই প্রস্তুতি নেওয়া শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন অলোক শর্মা কংগ্রেসের মুখপাত্র, আমরা একবার শুনে নেব। भाग्यपूर्ण है विश्व में तमाम देशों ने सेंसस कराए और हमारी सरकार आज भी 2021 का सेंसस नहीं करा पाई है। हम चाहते हैं कि जल्द से जल्द सेंसस हो और उसके अंदर सोशल और इकोनॉमिक कास्ट सेंसस भी हो। भगवान इनको किसी तरह से समझाए कि भाई अगर ये होगा तो ये देश के लिए आगे अच्छा रहेगा। कास्ट सेंसस नहीं होगा, तमाम जो सरकारी नीतियां हैं वो कैसे चलेंगी, तमाम जो योजनाएं हैं वो कैसे चलेंगी। दुर्भाग्य है कि एक ऐसी सरकार बैठी है जो केवल देश में हिंदू मुसलमान करती है, काम पर कोई ध्यान नहीं। আদমশুমারি বা জনগণনা কেন গুরুত্বপূর্ণ? কারণ তাতে একটা দেশের সেই সময়ের এই সময়ের বর্তমান আর্থসামাজিক চালচিত্র সম্পূর্ণ পরিষ্কার হয়ে ওঠে। আদমশুমারি শুধু তো নয় যে দেশের মোট জনসংখ্যা কত তা নয়, তা থেকে জানা যায় পুরুষ মহিলার ভাগ কত, বিভিন্ন বয়সের মানুষ কত, 5 বছরের নিচে শিশু কতজন, 18 বছরের নিচে কিশোর নাবালক কতজন, 18 থেকে 40 যুবক সম্প্রদায় যেটা একটা দেশের প্রাণশক্তি, সেই যুবক সম্প্রদায় কতজন, প্রৌঢ় কতজন, এবং 60 বা 70-এর ওপর বৃদ্ধ প্রবীণ যারা বৃদ্ধ সিনিয়র সিটিজেন তাদের সংখ্যা কতজন। শুধু এই নয়, এর পাশাপাশি হচ্ছে গ্রামীণ জনসংখ্যা কত, শহুরে জনসংখ্যা কত, অর্থাৎ গ্রামাঞ্চলের জন্য কী ধরনের প্রজেক্ট নিতে হবে সেইগুলো। তার পাশাপাশি চলে আসে আর্থিক পরিস্থিতি, কোন ধরনের মানুষ কতটা ইনকাম করেন, কোন পরিবারের ইনকাম বা আর্থিক রোজগার কত, সেক্ষেত্রে পরিষ্কার হয় গরিব রেখার নিচে কতজন মানুষ রয়েছে, সেই অনুযায়ী সেই ধরনের কর্মসূচি নেওয়া হয়। এবং তারপর যদি জাতিগত জনগণনাও হয় সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিভিন্ন জাতি, ধর্ম আলাদা, ধর্ম হয় জনগণনা এমনিতেই হয়, হিন্দু কতজন, মুসলিম কতজন, কোন রাজ্যে কোন ধর্মের ধর্মীয় সংখ্যালঘুর পরিমাণ বেশি, সেই নিয়ে যেমন একটা তথ্য পাওয়া যায়, সেই অনুযায়ী প্রকল্প হয়। তেমনই এখন পর্যন্ত শুধুমাত্র তফসিলি জাতি আর উপজাতির সংখ্যাটা পাওয়া যায়, এসসি, এসটি, ওবিসি। তাছাড়া গোটা ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন জনজাতি ছড়িয়ে আছে, পাহাড় থেকে শুরু করে জঙ্গলে, রাজস্থানের মরুভূমি অঞ্চলে বিভিন্ন উপজাতি, জনজাতি, আদিবাসী, তাদেরকে জনসংখ্যার ছাতার তলায় নিয়ে আসা, এটা কিন্তু একটা বড় পাওনা হয়ে যায় এই জনগণনা থেকে, যেটা প্রতি 10 বছর অন্তর প্রতি 10 বছরে একটা আমূল পরিবর্তন হয় একটা দেশের। যে ছেলেটি মেয়েটি 10 বছর আগে ক্লাস 3-তে পড়তো, 10 বছর বাদে সে গ্র্যাজুয়েশন পড়বে, আমূল বদলে যায় তার জীবন। একটা মানুষের জীবন যেমন 10 বছরে বদলে যায়, একটা গোটা দেশের সেই সময়ের পরিস্থিতি, আর্থসামাজিক পরিস্থিতি কিন্তু 10 বছরের মধ্যে অনেকটাই বদলে যায়। এবং সেই জন্যই খুবই সুখের খবর বা ভালো খবর এটা যে আগামী বছর থেকে এই জনগণনা শুরু হচ্ছে। 1 বছর লাগবে, 2026 সালে এই জনগণনার সম্পূর্ণ তথ্য সামনে আসবে। আর আরেকটা জিনিস আমাদের নজর অবশ্যই থাকবে যে ভারত কি তাহলে চীনকে টপকে যাবে? বিভিন্ন গ্লোবাল এজেন্সি বা বেসরকারি সংস্থা এই দশকের শুরুতেই তারা জানিয়েছিল যে ইতিমধ্যেই আগের 2011-তে যখন জনগণনা হয়েছিল ভারতবর্ষের জনসংখ্যা ছিল 120 কোটির বেশি, কিন্তু 2021-22 নাগাদই ভারতের জনসংখ্যা চীনকে ছাপিয়ে গেছে বলে বিভিন্ন সমীক্ষক সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু যতক্ষণ না অফিসিয়ালি ভারতবর্ষে জনগণনা হচ্ছে ততক্ষণ সেই রেকর্ডের ভাগিদার ভারত হলো কিনা তার অফিসিয়াল ছাপটা জানা যাবে না। অর্থাৎ আরও একটা বড় নজর থাকবে যে চীনকে টপকাবে কিনা মোট জনসংখ্যায় ভারত, বিশ্বের সবথেকে সর্ববৃহৎ জনবহুল দেশ ভারত সেই তকমা পাবে কিনা। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমা চাইতে গিয়ে আবেগতাড়িত হয়ে গেলেন এতটা যে প্রায় কান্না কান্না ভাবও দেখা গেল নরেন্দ্র মোদীর মুখে। বিষয় বা প্রসঙ্গ আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং যে প্রকল্প নিয়ে ফের পশ্চিমবঙ্গ তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বিষয়টা আমরা সকলেই জানি যে প্রধানমন্ত্রীর যে 2018 সালে যে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছিলেন স্বাস্থ্য বিমা, তাতে কি প্রত্যেকটা পরিবার বছরে 5 লক্ষ টাকা করে বিমা পাবে, কিন্তু সেই প্রকল্প চালু হয়নি পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও। কারণ পশ্চিমবঙ্গের যেটা যুক্তি বা রাজ্য সরকারের বা শাসক দলেরও, যে পশ্চিমবঙ্গে তার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে রেখেছেন, সুতরাং আবার নতুন করে কেন্দ্রের প্রকল্প নিয়ে দরকার কি। কিন্তু এই নিয়ে নরেন্দ্র মোদী বহুবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে নিশানা করেছেন যে কেন্দ্রের প্রকল্প ইচ্ছে করে আটকে রেখে আসলে সাধারণ মানুষের স্বার্থ দেখছে না তৃণমূল কংগ্রেস, তারা রাজনীতি করতে চাইছে। এবং আজ দিল্লিতে ভার্চুয়ালি বেশ কয়েকটি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি নিশানায় ফের পশ্চিমবঙ্গ, পাশাপাশি দিল্লি সরকারকেও, আম আদমি পার্টির সরকার। কারণ দিল্লিতেও একই ধরনের রাজ্য স্তরে স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছে বলে তারা আয়ুষ্মান প্রকল্পকে নেয়নি। কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন, যে তিনি সরাসরি ক্ষমা চাইলেন যে দেশের রাজ্যের পশ্চিমবঙ্গ এবং দিল্লির সমস্ত মানুষ, বিশেষ করে বৃদ্ধ, সত্তরোর্ধ্ব যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ নিতে পারছেন না, তাদের কাছে তিনি ক্ষমা চাইছেন। কারণ তিনি গোটা দেশবাসীকে তিনি এই সুবিধা বা সেবা করতে চান, কিন্তু রাজ্য সরকার সেখানে আটকে বসে থাকায় তিনি কিন্তু সেই সেবা করতে পারছেন না, যার ফলে তিনি ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ এবং দিল্লির জনগণ তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছেন। কারণ তাঁর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত, ভারতবর্ষের অসুস্থ মানুষদের সুস্থতাতে ফেরানোর জন্য, সেটা পশ্চিমবঙ্গে সেই সুবিধা পশ্চিমবঙ্গ এবং দিল্লির মানুষকে তিনি দিতে পারছেন না, তাই তিনি ক্ষমা প্রার্থী। আমরা শুনে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে কি বলেছেন, সেটা তার মুখ থেকেই শুনি। मैं दिल्ली के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं और पश्चिम बंगाल के 70 साल के ऊपर के जितने बुजुर्ग हैं, उनसे क्षमा मांगता हूं कि मैं आपकी सेवा नहीं कर पाऊंगा। मैं उनसे क्षमा मांगता हूं कि मुझे पता तो चलेगा आपको कष्ट है, मुझे जानकारी तो मिलेगी, लेकिन मैं आपको सहाय नहीं कर पाऊंगा। और कारण, दिल्ली में जो सरकार है और पश्चिम बंगाल में जो सरकार है, वो इस आयुष्मान योजना से जुड़ नहीं रही है। अपने राजनीतिक स्वार्थ के लिए अपने ही राज्य के बीमार लोगों के साथ जुल्म करने की वृत्ति, ये प्रवृत्ति मानवता की दृष्टि से किसी भी तराजू पर खरी नहीं उतरती है। और इसलिए मैं पश्चिम बंगाल के बुजुर्गों की माफी मांगता हूं, मैं दिल्ली के बुजुर्गों की माफी मांगता हूं। देशवासियों की तो सेवा कर पा रहा हूं, लेकिन राजनीतिक स्वार्थ की वृत्ति की दीवारें मुझे दिल्ली के बुजुर्गों की सेवा करने से रोक रही है, पश्चिम बंगाल के बुजुर्गों की सेवा करने से रोक रही है। और मेरे लिए ये राजनीतिक पहलू से मैं बोल नहीं रहा हूं, भीतर एक दर्द होता है कि जिस दिल्ली से मैं बोल रहा हूं, दिल्ली के भी बुजुर्ग मेरी बात सुनते होंगे। मेरे दिल में कितना दर्द होता होगा। मैं शब्दों में बयान नहीं कर पाऊंगा। এদিকে নরেন্দ্র মোদীর এই যে অভিযোগ, তার পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু বরাবরই যুক্তি রাখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্যসাথী প্রকল্প, তার সুবিধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পায়, কিন্তু আয়ুষ্মান ভারতের জন্য শর্ত রয়েছে। বেশ কিছু শর্ত মানলে, সেই শর্তগুলো পূরণ হলে তবেই আয়ুষ্মান ভারতের সুবিধা পান ভারতের অন্যান্য মানুষরা। সকলে কিন্তু পশ্চিমবঙ্গে যেরকম আবাল বৃদ্ধ বনিতা, গরিব হোক বড়লোক হোক, সকলেই প্রকল্পের সুবিধা পান, আয়ুষ্মান ভারতের সুবিধা কিন্তু, প্রকল্পের সুবিধা কিন্তু সকলে পান না। সেই বক্তব্যই আরও একবার তুলে ধরা হয়েছে দলের তরফ থেকে। তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি কি বলেছেন, আমরা তার প্রতিক্রিয়া শুনব। কেন্দ্রের স্কিম নাকি বাংলা পাচ্ছে না বলে তিনি দুঃখিত, আয়ুষ্মান ভারত আরও কৃষক ওদের। এখন উনি কিন্তু কিছুতেই বলছেন না যে তার
শর্তাবলী কি আছে, অর্থাৎ শুনতে একরকম আয়ুষ্মান ভারত পাচ্ছেন, আরে কি পাবে, কারা পাবে? সেখানে যে তলায় ছোট ছোট করে লেখা আছে যে আপনার হাতে স্মার্টফোন থাকলে আপনি পাবেন না, আপনার এইটা থাকলে আপনি পাবেন না, আপনার ওটা থাকলে আপনি পাবেন না। অর্ধেক মানুষ তো পাবেনই না। পশ্চিমবঙ্গে বিজেপির ওই অজস্র জোড়াতালি ফাঁক করে ভরা ওই স্কিমগুলো পশ্চিমবঙ্গে প্রয়োজন নেই। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মানুষকে এসব নাটকীয় বিবৃতি দিয়ে বিভ্রান্ত করার আগে শর্তাবলীগুলো একটু জোরে বলুন। আসলে কেন্দ্র যদি চায়ও যে এই পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো রাজ্যগুলি যারা স্বাস্থ্য আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করেনি, কেন্দ্র চাইলেও কিন্তু একতরফাভাবে জোর করে লাগু করতে পারবে না। কারণ সেটাও প্রকল্পের একটা অন্যতম শর্ত হচ্ছে এই যে প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প, তার 40% খরচা রাজ্যকে বহন করতে হবে। 60% দেবে কেন্দ্র, 40% দেবে রাজ্য। অর্থাৎ 5 লক্ষ করে বছরে যে স্বাস্থ্য বিমা, তার মধ্যে 3 লক্ষ টাকা দেবে কেন্দ্র, 2 লক্ষ টাকা দেবে রাজ্য। এইবার পশ্চিমবঙ্গ বা দিল্লি রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের যেটা যুক্তি, যে রাজ্যে যখন ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তার জন্য একটা বড় অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করতে হয় রাজ্যের কোষাগার থেকে, সেখানে আবার নতুন করে একটা প্রকল্প যার জন্য 40% খরচা রাজ্যকে বহন করতে হবে, সেটা রাজ্য সরকার কেন নেবে, কি প্রয়োজন? এবং দ্বিতীয়ত তার পাশাপাশি 40% টাকা দেবে রাজ্য, কিন্তু যেটাকে বলে ক্ষীর খেয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রকল্প বলে, সেইটাই বা রাজনৈতিকভাবে কেন হতে দেবে তৃণমূল কংগ্রেস বা এখানকার শাসক দল? এইটাই হচ্ছে এই টানাপোড়েনের কারণ। এইবার শেষ যে বিষয়টায় আসব, অত্যন্ত ভয়াবহ ছবি আপনাদের দেখাবো। ভয়াবহ অগ্নিকাণ্ড, অসতর্কতার ফলে কি অবস্থা সৃষ্টি করতে পারে, মোবাইলে তোলা তার অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছবি। এ ঘটনা হচ্ছে কেরালার নীলেশ্বরমের মন্দিরে। গতকাল রাতে কেরালার নীলেশ্বরমের মন্দির কাসারগোড়া জেলায়, সেইখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে যেটা হয়, প্রতি বছর দিওয়ালিতে ট্র্যাডিশন অনুযায়ী সেখানে বাজির প্রদর্শনী হয়, এবং সেই বাজির প্রদর্শনীর মহড়া হচ্ছিল গতকাল রাতে, সোমবার রাতে। এবং সেই বাজির প্রদর্শনী দেখতে হাজারে হাজারে মানুষ, প্রচুর ভিড় হয়েছিল, মানুষ জমা হয়েছিলেন। এবং সেটা মহড়া দেখতে, আসল মূল অনুষ্ঠান কিন্তু দিওয়ালির দিন রাতে হবে। আর সেই মহড়া দেখতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পাশের যে বাজির গুদাম, যেখানে প্রায় 1 লক্ষ টাকার মতো বাজি জমা ছিল মূল অনুষ্ঠানের জন্য, সেই গুদামে গিয়ে বাজির আগুন ছিটকে পড়ে এবং তারপর শুরু হয় একের পর এক বিস্ফোরণ, যার ফলে কিন্তু 150-র বেশি মানুষ আহত হয়েছেন। যদিও মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, এবং প্রশাসন তদন্তে নেমে মন্দির কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলছেন যে তারা ভিড়, প্রথমত তারা স্থানীয় প্রশাসনকে বাজির অনুষ্ঠানের যেটা অনুমতি দিওয়ালির দিন সেটা নেওয়া ছিল, কিন্তু মহড়া যে দেওয়া হবে, রিহার্সাল হবে, তার কোনো খবর প্রশাসনের কাছে ছিল না। তারা ভিড় ম্যানেজমেন্ট করতে পারেনি এবং আগাম কোনো অনুমতিও নেয়নি। সেই মন্দির কর্তৃপক্ষের 2 জনকে গ্রেপ্তার করেছে কেরালার পুলিশ এই মর্মান্তিক ঘটনায়। আহতরা ভর্তি হয়েছেন। আমরা কামনা করব যে কোনো মৃত্যুর ঘটনা যেন না ঘটে, এবং নিউজ টাইমের পক্ষ থেকে, নেশন টাইমের পক্ষ থেকে আপনাদেরও বলবো, সতর্ক থাকুন। বাজি পোড়ান, শব্দবাজি পোড়ান, এবং সেই বাজি কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না হয়, সেই বিষয়ে আপনারাও সতর্ক থাকুন। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। প্রতি সোম থেকে শুক্র ঠিক 7:30টার সময় দেশের গুরুত্বপূর্ণ খবর এবং বিভিন্ন প্রান্তের নানা ধরনের খবর নিয়ে নিউজ টাইমে দেখুন নেশন টাইম। আর আপাতত আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।